নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। এবারে রাজ্য বিধানসভা থেকে ধর্ষণ বিরোধী কড়া আইনের প্রস্তাব আনা হবে, আর অপরদিকে ফোর্স করার জন্য ইতিমধ্যেই বলেছেন তৃণমূল সুপ্রিমো বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর অপরদিকে বিচার চাই এই দাবিতে কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা এখনো রাস্তায় রয়েছে। আর আজ বিজেপির ডাকে ধর্মঘট। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছবি, সারাদিন ধরে 12 ঘন্টার ধর্মঘটের ছবি আমরা তুলে ধরেছি। অবশ্যই করে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী, রয়েছেন সিপিএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতা, রাজা গোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা, এবং রয়েছেন আইনজীবী অরিন্দম দাস। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের এই আলোচনায়। কিন্তু আলোচনায় আসার আগে আজ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ছাত্র পরিষদের যে অনুষ্ঠান, সেখান থেকে দাঁড়িয়ে ঘোষণা ধর্ষণ বিরোধী কড়া আইনের প্রস্তাব বিধানসভায় আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকেই আনা হবে। এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন, আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি বার্তা দিলেন, এ নিয়ে পাল্টা রাজনৈতিক বক্তব্যই বা কি উঠে আসছে, দেখব। স্রেফ জেলের সাজা নয়, ধর্ষকের একেবারে চরম শাস্তি। একদিকে রাজ্য বিধানসভা, অন্যদিকে সংসদ, দুয়েতেই এই ইস্যুতে সক্রিয় হতে চায় তৃণমূল। ধর্ষকের ফাঁসির সাজা সম্বলিত নয়া বিল যা অনুমোদনের জন্য যাবে রাজ্যপালের কাছে। অন্যদিকে একই দাবিতে লোকসভায় প্রাইভেট মেম্বার বিল আনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে এভাবেই ফসতে থাকা গণরোষকে প্রশমিত করার চেষ্টায় তৃণমূল। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয়। আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন, এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। 2012 ডিসেম্বরে দিল্লিতে হাড় কাঁপানো শীতের রাতে নির্ভয়া গণধর্ষণের পর ধর্ষণের সাজা আরো কড়া করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। নয়া ধর্ষণ বিরোধী আইনে বলা হয়, পিছু নেওয়া, অ্যাসিড হামলা বা বিকৃত যৌন আচরণ ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়। ধর্ষণের হুমকিও গণ্য হয় অপরাধ হিসেবে। ধর্ষণের সর্বনিম্ন সাজা 7 বছর থেকে বেড়ে 10 বছর। ধর্ষিতা যদি মারা যান বা পঙ্গু হয়ে যান তবে সর্বনিম্ন সাজা 20 বছর। অপ্রাপ্তবয়স্ক অপরাধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে কমিয়ে 16 বছর। কিছুদিন আগেই খোল নলচে পাল্টেছে ইন্ডিয়ান পিনাল কোড। এখন তা ভারতীয় ন্যায় সংহিতা। তাতে বলা হয়েছে, ধর্ষিতার বয়স 16 বছরের কম হলে সাজা সর্বনিম্ন 20 বছর। তা বেড়ে যাবজ্জীবন সাজা হতে পারে, অর্থাৎ অপরাধীকে তার বাকি জীবন কাটাতে হবে গারদের মধ্যেই। দিতে হবে ধর্ষিতার চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত যাবতীয় খরচ। ধর্ষিতার বয়স 12 বছরের কম হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যু। আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে, আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হলেই কি লাগাম পড়বে ধর্ষণের সংখ্যায়? কঠোরতম সাজার ভয়ে পিছু হটবে ধর্ষকেরা? ধোঁয়াশায় ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমেই সমীরদা আপনার কাছে আসবো। সমীরদা, জনরোষ বা গণ বিস্ফোরণ, এই পরিস্থিতি বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণা তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে, এবং তারই সঙ্গে দিল্লিতে পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা? আমি শুরুতেই আপনি যে কথাটা বললেন তার প্রত্যুত্তরে বলি, আজকে ঘোষণাটা কেন বলছেন? ঘটনা ঘটেছে 9 তারিখে। আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে, 10 তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। 10 তারিখেই আপনি আপনার আর্কাইভ খুলে দেখে নিন। সুতরাং সে কথার আজকে আবার পুনরাবৃত্তি করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেদিন রিয়্যাক্ট করেছিলেন যে এনকাউন্টার করে মারা উচিত এদের, এতটাই ঘৃণ্য অপরাধী এরা। সুতরাং এটা যে আজকে একটা নতুন করে জনরোষ টোষ না কি বলছেন তার জন্যে বলছেন তা নয়। মমতা ব্যানার্জি আগে মানুষ, তারপরে কিন্তু রাজনীতি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগে মানুষ, তারপরে তিনি রাজনীতি করেন। সুতরাং মানুষ হিসেবে
একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে সামাজিক চরম অবক্ষয় গিয়ে ঢুকেছে জিনিসটা। আমিও শাস্তি চাই, আমার দল শাস্তি চায়, মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি চায়, যারা রাস্তায় রয়েছেন যাদের বলছেন যে গণবিক্ষোভকারী সবাই শাস্তি চাইছে। কিন্তু কিভাবে? ফাস্ট ট্র্যাকের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 তারিখেই যে শুধু বিচারের নামে বছরের পর বছর কেটে যাবে, আর এই নিগৃহীতারা বা যিনি চলে গেলেন, দেখুন যে মেয়েটি চলে গেছে তার বাবা মায়ের কাছে তো আমরা সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। এই রকম মহিলার আর কোনো বাবা মার কোল যাতে খালি না হয়ে যায়, সেই জন্যে সর্বোচ্চ সাজা দরকার হলে আইন পরিবর্তনের কথাও বারবার বলা হচ্ছে, যা আরও কঠোরতম। আজকে রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন আমি শুনলাম টেলিভিশনে কিছুক্ষণ আগে, তাহলে এটা কি ওনারও ধৈর্যের বাঁধ ভাঙছে? তার কারণ উনি তো বারে বারে দেখে যাচ্ছেন একের পর এক হাতরাস থেকে উন্নাও, ওদিকে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ, যে নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছেন, তারা খুন হচ্ছেন। তাহলে রাষ্ট্রপতি যদি এই কথা আজ বলে থাকেন, তাহলে রাষ্ট্রপতি তো শেষ কথা আইনের, ভারতবর্ষের কনস্টিটিউশন। কেন অ্যামেন্ডমেন্ট করতে গেলেও তো রাষ্ট্রপতির কাছে ফাইনালি যেতে হবে, তাকে সই করতে হবে। তা তিনি কেন স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসছেন না? এটা তো প্রয়োজন আছে আজকের দিনের। সাধারণ মানুষ চাইছেন, যারা এফেক্টেড হচ্ছেন তারা চাইছেন, যারা রাজনীতি করছেন তারা চাইছেন, সবাই তো সাজাটা চাইছেন এবং আর্লিয়েস্ট সাজা চাইছেন। কিন্তু কিভাবে? সমীরদা, ঠিক এই জায়গাতে আমি রাজনৈতিক বক্তব্য নেবার আগে বিশেষজ্ঞদের সঙ্গে একটুখানি কথা বলবো। প্রথমে আমরা রাজা গোপাল ধর চক্রবর্তী আপনার কাছে আসবো। রাজা গোপাল বাবু, যেটা জানতে চাইবো, সংবিধানে এ ব্যাপারে মূলত ঠিক কি উল্লেখ? অর্থাৎ ইতিমধ্যেই যেটা বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাবো। সংবিধান কি বলছে রাজা গোপাল ধর বাবু? হ্যাঁ, দেখুন, ভারতবর্ষের সংবিধানে রাজ্য এবং কেন্দ্রের কাজ ভাগ করা আছে, মানে লেজিসলেটিভ ফাংশনও বলে দেওয়া আছে, কেউ রাজ্য কোন দিকে আইন করবে, কেন্দ্র কোন দিকে আইন করবে, একটা যৌথ তালিকাও আছে, কনকারেন্ট লিস্ট। এখন ক্রিমিনাল ল এবং ক্রিমিনাল ল যদি আপনি যৌথ তালিকা দেখেন, তাতে বোধহয় 47টা মতন আইটেম আছে। তার প্রথমেই হচ্ছে ক্রিমিনাল ল, তারপরে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর, অর্থাৎ ক্রিমিনাল সংক্রান্ত আইন, ক্রাইম সংক্রান্ত আইন রাজ্য এবং কেন্দ্র দুজনই করতে পারে। এবং এই সংবিধানে এটাও বলে দেওয়া আছে, যখন কেন্দ্র এবং রাজ্যের আইনের মধ্যে সংঘাত বাঁধবে, তখন কিন্তু কেন্দ্রের আইনটাই কিন্তু প্রিভেল করবে। এটা কিন্তু সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। এখন সেই আইন পশ্চিমবঙ্গ সরকার যে আইন তৈরি করছে, সেটা দেখা যাবে ভারতীয় যে ন্যায় সংহিতার বোধহয় 64 সেকশনে যে ধরনের কথা বলা আছে, তার সঙ্গে যদি সংঘাত ঘটে যায়, তাহলে কেন্দ্রের আইন থাকবে, এই নতুন আইনটা খুব একটা উপযোগিতা থাকবে না। তবে আরো যেটা রাজ্য বিধানসভা সেটা আইনটা তৈরি হলো এবং সেরপরে সেটা গভর্নরের কাছে যাওয়া প্রয়োজন। গভর্নর যেহেতু এটা অর্থাৎ সংবিধানের জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। ঠিক 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 রাজা গোপাল ধরবাবু, আসবো আপনার কাছে। আমরা একটু, যেহেতু আইনের কথা হচ্ছে, আইনজীবী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অরিন্দম বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আইন কি কথা বলছে এবং তার সঙ্গে যে সময়সীমার কথা বলছে, এই বিষয়ে বা ঠিক কি উল্লেখ রয়েছে? প্রথম কথা হচ্ছে, দেখুন, আইন তো আমাদের দেশে অলরেডি আছে। আমরা নতুন একটা ক্রিমিনাল আইন আমাদের লাগু হয়েছে, আমরা সকলেই জানি, সেটা বেশি দিন হয়নি। আর যেটা হচ্ছে, আমাদের এখনও অবধি ধর্ষণের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অলরেডি এক্সিস্ট করে। বাট এই যে নতুন আইনের যে কথাটা আগের যিনি বক্তা বললেন, হ্যাঁ, অবভিয়াসলি কনকারেন্ট লিস্টে আছে, যে কেউ রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ আনতেই পারে, বাট সেন্ট্রাল অ্যাক্ট উইল প্রিভেল সবসময়, যেহেতু এটা যদি ক্ল্যাশ করে। তার থেকে বড় কথা হচ্ছে, এই যে 10 দিনে বিচার বা 10 দিনে ফাঁসি, এর থেকে যেটা বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। আমরা দেখছি যে আমরা 9 তারিখের ঘটনা, আজকে আমরা 28 তারিখে আলোচনা করছি, এখন অবধি কিন্তু আমরা প্রাইম অফিসে একজনকে অ্যারেস্ট দেখেছি, কিন্তু এখন অবধি কনক্লুসিভ কিছু পাইনি। তো যদি আমরা এতদিনে কনক্লুশনই না আনতে পারি, তাহলে 10 দিনের মধ্যে কী করে আমরা বিচার প্রক্রিয়া শেষ করতে পারবো? এটা আমাদের প্রথম প্রশ্ন। আর আমরা জানি যে আজকে যে প্রসিডিওরটা হবে, সেটা তো লোয়ার কোর্ট থেকে স্টার্ট হবে। তাহলে ধরুন, আজকে যে সাজাপ্রাপ্ত আসামি হবে, যার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্টটা হবে, তার হাইকোর্ট যাওয়ার, সুপ্রিম কোর্ট যাওয়ার এবং প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করার ক্ষমতা আছে। শুধুমাত্র আইন প্রণয়ন করে না, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাও দরকার। কেন আমরা জানি যে আমাদের এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, অলরেডি এক্সিস্ট করে,
কিন্তু আমরা দেখি হাইকোর্ট থেকে নির্দেশ দিল সেই ফাস্ট ট্র্যাক কোর্ট ফার্স্ট বিচার দিতে পারে না, কেন? প্রপার নাম্বার অফ জাজেস নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এইগুলো যদি আজকে রাজ্য সরকার একটু দেখে বিষয়টা, শুধু আইন এনে আমার মনে হয় না এটাকে আটকানো যাবে। তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোটাও যদি আনা যায় তাহলে নিশ্চয়ই দ্রুত বিচার সম্ভব, কিন্তু একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়াটা কতটা যৌক্তিকতা আছে বা সেটা আদৌ টিকবে কিনা, এটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অরিন্দম বাবু, ঠিক এই টাইম ফ্রেমের প্রসঙ্গটা নিয়েই কিন্তু আমি আপনাকে আরো একবার আসবো, আপনার কাছে জানবো, কিন্তু তার আগে পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা। সত্যজিৎ বাবু, তদন্ত প্রক্রিয়া শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এই টাইম ফ্রেমের মধ্যে কি হয় বা এটা করানো সম্ভব বা এই অনুযায়ী কি চলে? কি করতেন আপনারা এতদিন? আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, আমি দীর্ঘ 40 বছর কাজ করেছি, ডেপুটি কমিশনার ছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে টাইম ফ্রেম অনুযায়ী রেপ উইথ মার্ডার কেস 10 দিনের মধ্যে শেষ করা যায় না। কারণ যিনি দ্রুত চাইছেন না, আপনি মানুষ চাইতে পারে, যে কোনো লোকই চাইতে পারে, 10 দিনের মধ্যে কোনো ইনভেস্টিগেশন শেষ হয় না। কারণ ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলো পেতেই প্রচুর সময় লাগে। তাছাড়া প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে যার আসামিকে ধরা হবে সেই আসামিরা তারা যাবে কোথায়? তাদেরকে তো এভিডেন্স দিয়ে কোর্টে প্রডিউস করতে হবে, 2 নম্বর। 3 নম্বর যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে কোনো কেসে মোটিভ অফ দ্য মার্ডার, এই যে রিসেন্ট যে কেসটা হয়েছে, মোটিভ অফ দ্য খুনের মোটিভটা কি, সেটা এখন পর্যন্ত এস্টাবলিশ করা যাচ্ছে না। ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স কোনো পাওয়া যাচ্ছে না। সুতরাং এখানে একটা আইন করলেই হলো না যে 10 দিনের মধ্যে আমি ফিনিশ করে আমি সাথে সাথে সাজা হয়ে যাবে। সে তো সাথে সাথে হাইকোর্ট করবে, সে তো বলবে আমার এগেনস্টে এভিডেন্সটা প্রমাণ করুন। প্রমাণ করতে গেলে পুলিশকে তার যে ইনভেস্টিগেশন পদ্ধতির মধ্যে যেতে হবে। সেই ইনভেস্টিগেশন পদ্ধতিতে এখন একটা বড় সুবিধা করেছে, যেটা একটু আগে আমাদের একজন অ্যাডভোকেট সাহেব বললেন যে হ্যাঁ, এখানে একটা জাস্টিসের ব্যাপারটা আছে। সেটা হচ্ছে এমনিতেই এখানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আছে, অলরেডি বলে দেওয়া আছে। সেখানে নতুন করে আবার যদি হয়, সেটা আর্টিকেল 254 ক্লজ 2 ইন্ডিয়ার আর্টিকেল সংবিধানে 254 ক্লজ 2-তে স্পেসিফিক করা আছে যে অনেক সময় রাজ্য সরকার কোনো অ্যামেন্ড নিয়ে আসতে পারে, সে কিন্তু সেগুলো সুপারসিড করতে পারবে না কেন্দ্রের আইনে, এবং আলটিমেটলি সেটা যাবে আমাদের অনারেবল প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সই করলে তখন 254 ক্লজ 2টা অলরেডি এক্সিকিউশন হতে পারে। কিন্তু এখানে যেটা আপনি আসল প্রশ্ন করেছেন, কোনো সময় 10 দিন, 15 দিন কিংবা ছকে বাঁধা টাইমে আসামি ধরতেই তো সময় লেগে যাচ্ছে কতদিন, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন। সত্যজিৎ বাবু, ঠিক এই জায়গায় তদন্তের গতি প্রকৃতি বা কি হয় আপনার অভিজ্ঞতা বা প্রত্যেকের কাছ থেকে জানবো, কিন্তু এই কথার জন্যই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এবং অতি দ্রুত বিচার চাইছেন, সেই জন্যই তো মানুষ পথে, সেই জন্যই তো এই প্রসঙ্গটা উঠে আসছে। চন্দনদা, দেখুন, আমি সত্যি একটা ঘটনা, তো যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, রবীন্দ্র অনেক দিন আগের লেখা, কিন্তু সত্যি সত্যি আমাদের শহরে আমাদের চোখের সামনে আমাদের কাদম্বিনীকে এত কিছু প্রমাণ করতে হচ্ছে, দেখে এটা খুব কষ্ট লাগছে। আমি এটা জিনিস বুঝতে পারছি না যে তৃণমূল কংগ্রেস আজকে যে সভা করেছে সেখান থেকে নানান কথা বলছে। দেশে যে আইন আছে সেই আইনে কি কোথাও এসব প্রভিশন নেই? তাহলে দেশে যে আইন আছে সেই আইনে কি বলা আছে যে বাবা মাকে বডিটা 3 ঘন্টা দেখতে দেবেন না? দেশে যে আইন আছে সেই আইনে কি বলা আছে যে অকুস্থলে মেলা বসাবেন? দেশের আইনে কি বলা আছে যে পিডব্লিউডিকে দিয়ে তার পরের দিন অকুস্থলের পাশের দেয়ালটা ভেঙে দেবেন? দেশে বলা আছে যে আপনি 10 তারিখে ঘোষণা করলেন চূড়ান্ত ফাঁসি চাই, আর 13 তারিখে আরজি করের অ্যানেক্স বিল্ডিংয়ের পাশের ওই ঘরগুলো, ডাক্তারদের চেম্বারগুলো ভেঙে দেওয়া হবে? দেশের বর্তমান আইনে কি বলা আছে যত তাড়াতাড়ি সম্ভব দরকার পড়লে লোকাল এমএলএ কাউন্সিলর তাদেরকে দিয়ে বডিটা পুড়িয়ে দিতে হবে, দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ না দিয়ে? দেশের বর্তমান আইনে কি বলা আছে যে আরজি করে একজন প্রিন্সিপাল যখন এরকম কাণ্ড করছেন তিনি তার নিজের ইনস্টিটিউশনের কর্তৃপক্ষ হিসেবে একটা এফআইআর দায়ের করবেন না, মৃতার সৎকার হয়ে যাওয়ার পর এফআইআর দায়ের করবেন তার বাবা মা? সর্বোপরি দেশের বর্তমান আইনে কি এই কথা বলা আছে যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোটি কোটি টাকার লয়ার বলবেন বাবা মা এফআইআর করতে দেয়নি তাই এফআইআর এত রাত্রি করে হয়েছে? ছি, নির্লজ্জ এই সরকার। এখন এই আইনের দোহাই দিয়ে নিজেদের বাঁচার চেষ্টা করছে। এটা তো ঠিক যে আইন, গোটা দেশের মধ্যে যা আইন যদি কোনো পরিবর্তন করতে হয়, কে বারণ করেছিল কামদুনিতে পর আইন করতে? কে বারণ করেছিল খদ্দেরের সাথে বনিমানা হচ্ছে না বলতে? কে বলেছিল এই কথা বলতে? আজকে ওই বিদ্যাসাগরের গল্পের মতো সেদিন যদি প্রথম দিন আপনি সংশোধন করে নিতেন, দময়ন্তী সেনকে বদলি না করে সত্য ঘটনা সত্য সামনে নিয়ে আসতেন, পরপর কাটোয়া, কামদুনি, মধ্যমগ্রাম এই ঘটনা না করতেন, আজকে হয়তো এটা দেখতে হতো না। ডাক্তারিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
এই কথা প্রয়োগ করা উচিত ছিল। আর এখন সেই কুমিরের গল্পের মতো যে কোনো জিনিসকে কুমির রচনায় এসছে, সিরাজদৌল্লা থেকে ঢুকে গিয়ে পলাচির যুদ্ধ, কুমিরের মধ্যে ঢুকে গিয়ে বিজেপি আর টিএমসি। নাহলে আপনি কি করে ধরে নিলেন আপনি বিল তৈরি করবেন, বিধানসভায় দেবেন, রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল সই করবেন না, ধর্ণা ঠিক হয়ে যাবে, জন্মালো না আইন, এখনো সূর্যের আলো দেখলো না, কিন্তু আপনার পলিটিক্যাল প্রোগ্রাম সেট হয়ে গেল। মানুষ এটা চাইছেন না, জানেন? এই কাদম্বিনীর আন্দোলনে সব অংশের সব মানুষ নেমেছিলেন জাস্টিসের জন্য, রাজনীতির জন্য নয়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনে মিলেই এই রাজনীতিটাকে যুক্ত করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, অবসাদগ্রস্ত করছেন। মানুষ কিন্তু বিচার চায়। সুমন, দেখুন, গণরোষ যখন পঞ্জীভূত হয় না, একটা গণজাগরণ তৈরি হয়, গণজাগরণ থেকে আন্দোলনের আকার নেয়। সেটাই পশ্চিমবঙ্গে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, ওনার দলের বিভিন্ন নেতা নেত্রীরা বলছেন আমরা কঠোর সাজা পাক, ক্যাপিটাল পানিশমেন্ট পাক, শুট অ্যাট সাইট অর্ডার হওয়া উচিত, গুলি করে মারা উচিত, এই ধরনের কথাগুলো তৃণমূল কংগ্রেসের হায়ারার্কি বলছেন। যদি আপনারা সত্যি চাইতেন এর সঠিক তদন্ত হোক, তাহলে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন? আপনার আনিস খান কাণ্ডের কথা বোধহয় মনে আছে, তদন্তকারী সংস্থার কোর্টের নির্দেশে সেই বডি তুলে তদন্ত করার একটা সুযোগ ছিল, কারণ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেন। এই মেয়েটিকে, আমার এই ঘরের মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে সেই দেহ একবার পুড়িয়ে দিলে তদন্ত করার আর কোনো সুযোগ থাকে না। তাহলে রাজ্য সরকার বা বাংলার পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের এত তাড়া কি ছিল? কেন পুলিশ প্রশাসন সুমোটো করেনি? দেখুন, আইনের কচকচানিতে যাচ্ছি না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস, বাংলার শাসক দল এই গণজাগরণকে ভয় পেয়েছে। তা নইলে ওই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এক মুখপাত্র আছে যে রোজ বিকেলে তেলে ভাজার আড্ডায় বসে তির্যক মন্তব্য করে বিরোধীদের সম্বন্ধে, টুইট করতে পারে যে বিরোধীরা যারা বিভিন্ন ধরনের সমালোচনা করছে তারা সব শার্লক হোমস। এই হচ্ছে মানসিকতা। আরে আমার মুখপাত্র যে ভাষায় কথা বলবে সেটাই আমার দলের মাইন্ডসেট। এটা তো আমি সমীর বাবু সম্বন্ধে বলছি না, কিন্তু যিনি প্রতিদিন আপনাদের সঙ্গে বিকেলে বসে কথা বলেন, সে ওই জাতীয় কথা বলেন। শোনো ভাই, এটা বলো না সমীর বাবু ভালো, অন্য লোক না, আমার দলের যারা আছে সবাই ভালো, আমি কোনো ভয় পাচ্ছি না। না না না, চালাকির আশ্রয় নিও না, চালাকির আশ্রয় নিও না, রোজ বলে চালাকির আশ্রয় নিও না। আমরা যদি আঙুল তুলি কোনো ঘটনার দিকে বা পুলিশের বিষয়ে সমালোচনা করি, আমরা একটু বিষয় যদি মানে ব্যক্তি মানে দলের কে দায়িত্বে, তার বাইরে আমরা যদি বিষয় যদি একটুখানি দেখি তাহলে ভালো। একদম তদন্ত সম্বন্ধে কোনো ধরনের আলোচনা হলে, সমালোচনা হলে কেন বিরোধীরা আক্রান্ত হবে? কেন? আরে সেই দিন যদি নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, রিজওয়ানুর মামলা, সেদিন যদি ওটা রাজনীতি না হয়ে থাকে, তাহলে আজকের মানুষের আন্দোলনকে রাজনৈতিক চেহারা আপনারা দেওয়ার চেষ্টা করছেন কেন? এর উত্তর তো আপনাদের দিতে হবে। এটা তো রাজনীতি নয়, গণ আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন চলছে বাংলায়। রাজস্বী, দেখুন, বারবার যে কথা বলেছি আবার ওই একই কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতির মতন দুটো দাঁত আছে, একটা দেখানোর, একটা চেবানোর। উনি সামনে দাঁড়িয়ে একরকম কথা বলেন, ক্যামেরার পেছনে উনি আরেক রকম কথা বলেন। ফেলানি বসাকের নামটা মনে আছে নিশ্চয়ই বাঙালির, সুমনদা নিশ্চয়ই মনে আছে। আজকে দিন হোক বা 21শে জুলাই হোক বা কোথাও হোক, ফেলানি বসাকের নামটা কোনো তৃণমূল নেতার মুখ থেকে একবারের জন্য বেরোয়? একবারের জন্য? ফেলানি বসাকের ঘটনার পরে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি যে এই আইনটা দাবি করা উচিত? বা অনিতা দেওয়ানের পরে মনে হয়নি? ক্ষমতায় যখন এলেন 2008 সাল, আজমাল কাসাব নিশ্চয়ই মনে আছে, 8 সালের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়, বামেরা বেরিয়ে গেল, একটা এমপি নিয়ে সমর্থন দিলেন। তখনও তো কোনো রকম লোকসভা নির্বাচন, 2011 বিধানসভা নির্বাচন, 8-এর শেষের দিকে তো উনি সমর্থন দিয়ে দিলেন না, বামেরা যখন বেরিয়ে গেল একদম বেরোনোর দিকে। তারপরে 9 তো 26টা টোটাল হলো ওদের। যাই হোক, সে কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে 10 দিনের মধ্যে শাস্তি দিতে হবে। আচ্ছা, যখন এফআইআর লজটা হয়নি, এফআইআর লেখা হয়নি, পোস্টমর্টমের রিপোর্ট আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মারা গেছেন তার মা বাবাকে ফোন করলেন কেন? কি লোকাতে চেয়েছিলেন? 2023 সালে ওই আরজি করের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনি যে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন সমস্ত আরজি করের ঘটনা নিয়ে,
তাকে রিপোর্টটা জমা দেওয়ার পরের দিনকে তার ট্রান্সফার হয়ে গেল। যাকে আরজিকর থেকে সরিয়ে দেওয়া হলো, এই সন্দীপ বাবুকে আবার 3 মাসের মাথায় তাকে ফেরত নিয়ে আসা হলো। তার বিরুদ্ধে অভিযোগটা কি? 2023, আমরা কিন্তু 1 বছর আগেকার কথা বলছি, ডেড বডি ট্রাফিকিং, 15 দফা অভিযোগ, ব্রাইব ফর গ্রেডস, আর ক্রস বর্ডার বায়োমেডিক্যাল ট্রাফিক, ওয়েস্ট ট্রাফিকিং। মানে আপনি আজকে যে সূঁচ ব্যবহার করছেন, সেই ব্যবহৃত সূঁচ, তার নিয়ে ব্যবসা হচ্ছে, তুলো, সমস্ত কিছু নিয়ে ব্যবসা হচ্ছে। মানে কি ভয়ঙ্কর! শিক্ষা জেলের মধ্যে, খাদ্য জেলের মধ্যে, স্বাস্থ্য এবার যাবো করছে। এই যে এত বড় দুর্নীতি, এটা কিন্তু আজ থেকে 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পৌঁছে গেছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি নাটক করছেন? কারণ জনরোষ হয়েছে, সেটাকে থামাতে হবে, সেটাকে বোঝাতে হবে যে না না, আমরা কিচ্ছু করছি না, আমরা তো তোমাদের পক্ষেই আছি। তাই জন্য মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের আন্দোলন, সেখানে তো মানে আমার ধারণা সব দলের প্রতিনিধি পতাকা ছেড়ে নেমেছেন, তৃণমূলও তো নেমেছে। তৃণমূলই তো এই কাজগুলো করেছে। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার চাকরি তৃণমূলের নেতার সই ছাড়া পাবে পশ্চিমবঙ্গে? আপনি তৃণমূল যদি করেন, আপনার খুব পরিচিত তৃণমূল করে, তবে সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবে, অন্য কেউ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবে না। সে বাইক ব্যবহার করছে ওই ধর্ষণের ঘটনার রাত্রে। কার না, সেই বাইকটা রেজিস্টার আছে কমিশনার অফ পুলিশের নামে। সিভিক ভলেন্টিয়াররা বাইক অ্যালটমেন্ট হয়, এই ব্যাপারে পুলিশের বক্তব্য আলাদা রয়েছে। পুলিশের বক্তব্য সবই কমিশনারের নামে থাকলাম। সিভিক ভলেন্টিয়ার কি এমন কাজ করে যে তার বাইক অ্যালটমেন্ট হয়? কটা সিভিক ভলেন্টিয়ারের বাইক অ্যালটমেন্ট হয়? এরকম কটা দাঁড় করা, তার মানে সব সিভিক ভলেন্টিয়ার পায়? কিংবা এটাকে মিথ্যা কথা বলছে? কারণ যেভাবে পুলিশ উঠে পড়ে নেমেছে, এই যে বিনীত গোয়েল একবার হাসপাতাল থেকে কেন ওর বাবা মাকে ফোন করে বলা হলো যে সুইসাইড হয়েছে, না রিপোর্ট এসছে, না কিছু এসছে। বিনীতের কথা বলিস না, রাত্রিবেলা বাড়িতে পুলিশ যাবে। আরে পুলিশ যাক, যার বাড়িতে পুলিশ যাক, যার বাড়িতে পুলিশ যাক, তাহলে সত্য কথা বলা যাবে না? এবার তো বিনীতের বাড়িতে সিবিআই যাবে, বিনীতের বাড়িতে সিবিআই যাবে কিনা সেটা একটুখানি আটকাচ্ছি। পরপর প্রশ্ন যার উদ্দেশ্যে আসছে, সমীরদা। আমি ছোট করে, সময় তো বেশি দেবেন না, উত্তরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করি। ইনি বলছেন পুলিশের ফোন গেছে, মৃতার বাবা মা বলছেন পুলিশ থেকে কোনো ফোন আমাদের কাছে আসেনি। শেষ করতে দিন। এটা কেউ এক বক্তা বলে বসলেন ফেলিনি বসাকের কথা। আরে ফেলিনি বসাকের মৃত্যুর সময় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছিলেন রাইটার্স বিল্ডিং এ, মনে করে দেখুন, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, মনে আছে? প্রতিবাদটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। একটা বিষয় নিয়ে আমরা বিগত 9 আগস্টের পর থেকে আলোচনা করছি, যেখানে সারা বাংলা উত্তর। রাজর্ষি প্লিজ, রাজর্ষি শান্ত, রাজর্ষি আমরা শুনিনি সবিতার কথা। রাজর্ষি পুরো ঘটনা যেন বলা আসলে সবিতা বলুন। আমি শুনতে পাইনি। বলুন আপনি বলুন। না বলুন না, আপনি এত লোক একসঙ্গে কথা বলছেন, নানান ঘটনা প্রত্যেক বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছেন। দ্বিতীয়, তারপরে ওই সিপিএম এর প্রতিনিধি ভদ্রলোক বোধহয় বললেন আরেকটা মারাত্মক অভিযোগ, যে ডেড বডিটা কেন পুড়িয়ে দেওয়া হলো, আফটার পোস্টমর্টম পড়ানো হয়েছে। কেউ কি শুনতে দিন না, আরে শুনুন না, এই যে কমিউনিস্ট পার্টির লোকেদের নিয়ে মুশকিল কি জানেন তো? শুনুন, এই যে শুনুন, আরে ভাই শুনুন একটু শুনুন ভাই, আমি কিন্তু এই ধরনের কথা যদি বলেন, অভদ্রদের সঙ্গে বসা যায় না। উনি যখন কথা বলেছেন আমি একটা কথাও বলি, সুতরাং শুনতে হবে। কেউ কি মৃতদেহ পোড়ানোর আগে দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম করতে হবে কোনো এফআইআর করেছিলেন নাকি আদি অনন্তকাল মৃতদেহ রেখে দেওয়া হবে? আপনার উত্তরের সময় বলবেন। শুনুন, আপনি খুব জ্ঞানী ব্যক্তি, আপনার যখন সময় আসবে তখন উত্তর দেবেন। একটা মিনিমাম ডেকোরামটা শিখুন। বলুন আপনি যখন কথা বলেছেন আমি একটাও বলিনি, দুজনকে একটুখানি শান্ত হওয়ার জন্য, আমি আপনাকে একটু শান্ত হয়ে আলোচনা করার জন্য অনুরোধ করব, এবং তার সঙ্গে সেই সময়টা আমরা চেয়ে নেব। একটা বিরতির পর আলোচনায় সঙ্গে মুখ্যমন্ত্রী ফেলতে পারেন।
বিরতির পরে আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর এবারে আমরা যেদিকে নজর দেব, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তাতেই নানান বক্তব্য উঠে আসে। বিশেষ করে এখন যে আন্দোলন চলছে উই ওয়ান্ট জাস্টিস, তার পরিপ্রেক্ষিতে বক্তব্য কি উঠে এসেছে এবং রাজনৈতিক বক্তব্য পাল্টাই বা কি উঠে এসেছে আপনাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করছি করব। কিন্তু এরই মধ্যে ফোঁস করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? পাল্টা অপরদিকে এ নিয়েই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারই বা কি বললেন, শোনাব। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। আরজি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে একই জুলুম, এটা ফোঁস নয়। উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি। একাধিক আদালতে প্রত্যেকদিন থাপ্পড় খায় আপনার লোকরা। আজকেও বন্ধের বিরুদ্ধে পিল করতে গেছিলেন, ঘাড় ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে। মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথামৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। সুকান্ত মজুমদারের বক্তব্য সমীরদা আপনি শুনলেন। ছাত্র সমাজের ওপরে বলছেন যা করার করো। সুকান্ত মজুমদারের বক্তব্য মুখ্যমন্ত্রীর ফোঁস প্রসঙ্গে কি বলবেন? সুকান্ত মজুমদার কি নিজে ছাত্র? তিনি কি করছিলেন কালকে লালবাজারের সামনে? ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে তিনি পুলিশের শরণাপন্ন হলেন। উনি ছাত্র, উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, বিজেপির রাজ্য সভাপতি। তার মানে ব্যাপারটাকে পলিটিক্যালাইজ করে দেওয়া, রাজনীতিকরণ। মানুষ কি চাইছেন? মানুষ জাস্টিস চাইছেন, আমরা সবাই চাইছি। এটাকে রাজনীতিকরণ কারা করছে, কেন করছে? দেখুন, রাজনীতির লোকেরা ঢুকলে কিন্তু জিনিসটা গুলিয়ে যাবে। ওই মৃতার পরিবার কিন্তু জাস্টিসটা পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্লিপিংটা আপনি দেখালেন, তাতে মুখ্যমন্ত্রী চাইছেন একটা কথা, খুব বার্তা পরিষ্কার। ইংরেজিতে একটা সুন্দর কথা আছে জানেন তো, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। সুতরাং দ্রুততার সঙ্গে দোষী সাজা হোক, সেটা সবাই চাইছি, আমরা প্রত্যেকে চাইছি। মুখ্যমন্ত্রী চাইছেন, বাংলার মানুষ চাইছেন, আমরা চাইছি। এবং দৃষ্টান্তমূলক শাস্তি, হ্যাঁ সেটা ফাঁসি, যাতে অন্য লোক ভয় পেয়ে এই কাণ্ডটা না করে। তবে তারও কোনো গ্যারেন্টি নেই। আমি বলছি না একটা সামাজিক ব্যাধি, ধনঞ্জয়ের কথাটা মনে আছে? হেতাল পারেখ, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, তার তো ফাঁসি হয়েছিল। তারপরও তো এই ঘটনাগুলো দিনের পর দিন সারা ভারতবর্ষে ঘটে যাচ্ছে, বাংলাতেও দুটো একটা ঘটছে। এটা তো সামাজিক ব্যাধি। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে অবিলম্বে। আবার বলছি, কোনটা চাইছেন? মমতা ব্যানার্জির গদিটা চাইছেন, গদি চেয়ার সেটা চাইছেন, না বিচারটা চাইছেন? কোনটা প্রায়োরিটি? বাংলার মানুষ কিন্তু কেউ বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা চাই। তার কারণ যত গদির দিকে যাচ্ছে, যে গদিটা চাই মানে মমতা ব্যানার্জির পদত্যাগ, তত কিন্তু বিচারটা পেছিয়ে যাচ্ছে। সেটা আজকে আর ইস্যু হচ্ছে না, ইস্যু হচ্ছে সুকান্তদার কথা উঠলো। গতকালকে যখন ছাত্র সমাজের ছেলে মেয়েদেরকে 10 সেকেন্ড নেব, সুমিতদার কথার প্রসঙ্গেই খালি আমি জিজ্ঞেস করব, কোনটা চাইছো, বিচার না গদি? আমরা বিচারই চাইছি। গদিটা ওনাদের নিজেদের মধ্যে খাওয়া খাওয়ির ব্যাপার আছে। এই যে বদলা, আমি তো বলিনি আপনার সময় বদলার কথা বলেছে, ফোঁস করতে বলেছে, বদলানোর বদল চাই তো সিপিএম এর বিরুদ্ধে দিয়েছিল। বলেছেন পরশুদিন, ফোঁসটা কাকে করতে বলছে? ফোঁসটা কাকে? নিয়ে পালিয়ে যেতে হবে। ভাইপো ভাসুরপো নানান রকম সমস্যা তো ঢুকে পড়েছে না। একদিকে ভাইপো, অন্যদিকে ভাসুরপো, কত কি আসছে, কত সম্পর্ক, কত সম্বন্ধ। তাদের হাত থেকে বাঁচার জন্য সুকান্তদা গেছিলেন লালবাজারে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, তাদের মুক্তি দিতে হবে, তাই জন্য লালবাজারে গেছিলেন। আপনারা ছবিগুলো দেখিয়েছেন, আপনারা ছবিগুলো দেখিয়েছেন। ওই আন্দোলনে কত ছাত্র 2019 সাল এনআরএস গতকাল অর্জুন সিং হেস্টিংসে গিয়েছিলেন, পার্টিসিপেট করেছেন। 2019 সালের ডক্টর ইয়েশ টিকওয়ানি এবং ডক্টর পরিবহ মুখার্জি, যারা এনআরএস এ
মাথা ফাটিয়েছিল যাদেরকে, মনে আছে? অনেক বুদ্ধিজীবীরা গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো 2024 কাউকে কিন্তু জাস্টিসে আনতে পারেননি। পরিবহর কিন্তু মাথার স্কাল ক্র্যাশ করে দেওয়া হয়েছিল। 2023 আরজি করের মহিলা ডাক্তার মারা গেলেন, কি বলা হলো? আত্মহত্যা। একজন ওখানকার আরেকজন স্টাফ মারা গেলেন, বলা হলো ডিপ্রেশন, মারা গেছেন, কোনো কিন্তু বিচার নেই। হাতরাসে কি হলো ভাই? আরে বাবা, উন্নাওটা কি হলো? হাতরাস নিশ্চয়ই আসবো। হাতরাসে বিচার হচ্ছে, হাতরাসে বিচার হচ্ছে, তার পরিবারের ঘটনা। পরিবারের লোকগুলোকে খুন করে দিচ্ছে। একবারও বলেনি যে 30 বছরের ক্যারিয়ারে আমি এরকম বিচার দেখিনি। হাতরাসের ঘটনায় সুপ্রিম কোর্টের জাজ বলেনি যে 30 বছরের ক্যারিয়ারে দেখিনি এরকম ঘটনা। বলেছেন সুপ্রিম কোর্ট এরকম বলেনি যে রাজ্য সরকারকে কপিল সিব্বলকে হায়ার করে কোটি কোটি টাকা খরচা করে পাঠাতে হয়েছে। একদিকে এখানে বলছে যে বিচার চাই, 10 দিনে ফাঁসি চাই, আর ওদিকে কোটি কোটি টাকা খরচা করে 21টা লয়ারকে দিল্লিতে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে এই সন্দীপ ঘোষেদেরকে বাঁচানোর জন্য। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মুখে কথাগুলো বলে। আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আন্দোলন দরকারে দিল্লির বুকে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আরে বাবা, প্রাইভেট মেম্বার্স বিল আনুক না, একটা পার্লামেন্টেরিয়ান, তো সব নাটক করার কি আছে? অলরেডি তো ভারতীয় ন্যায় সংহিতায় তো ক্যাপিটাল পানিশমেন্টই আছে, তো ও আলাদা করে কি আনবে? ওকে দলের লোককে তো করতে হবে। আরে বাবা, এইসব বাজে কথা বলে লাভ নেই তো। আপনি আগে বলুন, একটা লাইন শুনে নিন, আরো দুজনের কাছে যাব। একটা লাইন আমি শুধু বলে দিই, শেখ শাহজাহানের বিরুদ্ধে তো 2007, 2011, 2017 3খানা এফআইআর ছিল, এগুলো মনে নেই এখন? এখন নাটক হচ্ছে, বিচার চাই। আগে শেখ শাহজাহানকে ধরতে পারেনি, কিরকম ভাবে হেঁটে হেঁটে শেখ শাহজাহান আমরা একটু প্রসঙ্গে আসবো, প্লিজ আমি প্রত্যেকের কাছে যাব। রাজস্বীর বক্তব্যই যথেষ্ট, মানুষ বুঝে যাচ্ছেন যে কারা এটার মধ্যে রাজনীতিকরণ করছেন। ধন্যবাদ রাজস্বীকে, বিজেপির প্রতিনিধিকে ধন্যবাদ। সমীরবাবু খুব সুন্দর কথা বলেছেন যে পদত্যাগ চাইছে কেন। স্বাস্থ্যমন্ত্রী যদি সৌভাগ্যক্রমে সমীর চক্রবর্তী হতেন আর এরকম একটা ঘটনা ঘটে যেত, ওনাকে পদত্যাগ করতে হতো, মমতা ব্যানার্জি করাতেন, অতীতে করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনি হতেন, আপনাকেও পদত্যাগ করতে হতো। কিন্তু আমরা বলছি এই তিনটে মন্ত্রী তো একজনই স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বাস্থ্যের পাটে কেন ঘটলো, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, যে কেউ বলবে। স্বাস্থ্যমন্ত্রী কেউ নেই। স্বরাষ্ট্র পাটে পুলিশ কেন এই ধরনের কাজ করলো সেটা জিজ্ঞেস করবে কাকে? স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেটাও উনি। প্রশ্নটা তা নয়। তিনটে শব্দ, একটা শব্দ হচ্ছে ফোঁস, একটা হচ্ছে ফাঁস, আর একটা হচ্ছে ফাঁসি। ফাঁসি, এই তিনটে ঘটনা নিয়ে একটু বোঝার চেষ্টা করো সবিতা প্লিজ। আমরা এমন একটা বিষয় নিয়ে 9ই আগস্ট থেকে আজ অব্দি আলোচনা করছি যেখানে বাংলা গোটা দেশ কার্যত উত্তাল হয়ে রয়েছে, সে আমরা একটু নিয়ন্ত্রিত থাকি প্লিজ। আমিও থাকতে প্লিজ সবিতা, প্রত্যেকে আমি তিনটে শব্দ বলছি, একটা হচ্ছে ফোঁস, একটা হচ্ছে ফাঁস, আর একটা হচ্ছে ফাঁসি। এই তিনটেই একই ব্যক্তি আজকে দাঁড়িয়ে বলেছেন। ফোঁসের ফয়সলা কি হলো না, ডিওয়াইএফআই মিছিল করছে বোমা মারো তার উপর। ফাঁসের ফয়সলা কি হলো, এর আগে 21শে জুলাই দাঁড়িয়ে বলেছিলেন সব ফাইল আছে, আজ পর্যন্ত কোনো ফাইলও বেরোলো না, কোনো বামফ্রন্টের মন্ত্রী জেলেও গেল না। আর ফাঁসি ও তো যখন তখন একজন উঠে বলেন আপনারা পিডব্লিউডির মঞ্চ করে দিন, আমি ফাঁসিতে উঠে যাব। ফাঁসি তো আপনাদের কাছে এরকম জায়গা, জিনিসটাকে লাইট করছেন। লাইট করবেন না, কারণ একটাই কথা, মানুষ বিচার চাইছে। মানুষ এই রাজনৈতিক করকাচারির মধ্যে না ঢুকে চাইছে সত্যি সত্যি কেন বাঁচানো হচ্ছে প্রকৃত অপরাধীদের, কেন প্রমাণগুলো লুট করে দেওয়া হচ্ছে সেই ঘটনাটা বলুন। রাজনীতি ঢুকে যাওয়ার জায়গাটা কেনই বা তৈরি হচ্ছে? সুমনদা, তখন রাজনৈতিক ডিভিডেন্ড চাইছে। ভেরি সিম্পল। সুমনদার কাছে যাবো, আরো তিনজন অতিথি রয়েছে, প্রত্যেকের কাছে যেটা। দেখুন, রাজনৈতিক ডিভিডেন্ডের কথা বলছেন এখানে মাননীয় তৃণমূলের প্রতিনিধি,
মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি রাজনৈতিক ডিভিডেন্ড চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনৈতিক ডিভিডেন্ডও চাইছেন। আপনি একটু আগে ডিসিপ্লিনের কথা বলছিলেন, হ্যাঁ, উনি ফোর্স করার কথা বললেন। উনি অ্যাকচুয়ালি ওনার দলকে ফোর্স করে উঠতে বলেছেন, যেন তেন প্রকারে যে গণ আন্দোলন বাংলায় সৃষ্টি হয়েছে সেটাকে দমিয়ে দেওয়া যায়। একটা কথা আপনাকে আমি বলি, বাংলার মানুষ আজকে ফোর্স করেছে, কাল কিন্তু এই তৃণমূল সরকারকে বাংলার মানুষ কামড়াবে। আপনাদের যদি প্রশাসন চালানোর এটাই পথ হয়, দলতন্ত্র কায়েম করার এটাই পথ হয়, আপনারা আবার সেই আনিস খানের মৃত্যুতে আমি ফিরে যাচ্ছি। আপনাদের প্রশাসন, আপনাদের শাসক দল আনিস খানের বাড়িতে লোক পাঠিয়েছিলেন, ঠিক যেভাবে এই নির্যাতিতা, এই মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য উনি কতটা সঠিক তদন্ত চান বাংলার মানুষের সন্দেহ হচ্ছে। একটু আগে একটা ভিডিও আমাকে চন্দন দাস শেয়ার করলেন, দেখলাম প্রত্যন্ত গ্রামে যেখানে শাহজাহানদের রাজত্ব চলছে, সেখানে বর্তমান সংস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে? কারণ ইতিমধ্যেই যে প্রসঙ্গটা উঠে আসছে, 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাবো ইতিমধ্যেই বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অরিন্দম বাবু খুব সংক্ষেপে প্লিজ। প্রথম কথা হচ্ছে, আমি একটু জিনিসটা বুঝতে চাই, এখন অবধি ঠিক বুঝে উঠতে পারিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন। 10 দিনের মধ্যে বিল আনছেন না 10 দিনের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে? 10 দিনের মধ্যে যদি বিল আনেন সেটা তো পসিবিলিটি আছে, কিন্তু তারও একটা ব্যাকড্রপ লাগে। যে কোনো বিল আনতে গেলে বিলের রিসার্চ লাগে, কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, কেন এই বিলটা আসছে সেটা তো 10 দিনে সেটা সাফিসিয়েন্ট কেনা প্রশ্ন চিহ্ন। আর 10 দিনে বিচারের প্রক্রিয়া কোনোদিনই সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষে যে বেসিক আইন সেটা যেটা বলছে যে 5 জন দোষী প্রাপ্ত যে দোষী সেও বেরিয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন কোনোভাবে শাস্তি না পায়, সেজন্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে রক্ষা করতে হবে। আর 10 দিনে আপনি আজকে এখানে একটা ডিক্লেয়ার করে দিলেন আমি ফাঁসি দিলাম, তাতে তো হবে না। তার রাইট আছে হাইকোর্ট যাওয়ার, তার রাইট আছে সুপ্রিম কোর্ট যাওয়ার, তার রাইট আছে মাননীয় রাষ্ট্রপতির কাছে যায়। এই রাইটগুলো আপনি কেটে ফেলতে পারবেন না। আর অলরেডি আমাদের যে আইন ব্যবস্থা তাতে এই প্রসিডিওরগুলো আছে। আমার একটাই অনুরোধ, বিকজ আমি একজন প্র্যাকটিসিং আইনজীবী, আমি রোজ প্র্যাকটিস করছি এবং রোজ প্রবলেমটা ফেস করি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, জজের সংখ্যা, এইগুলোও কিন্তু সাথে সাথে বাড়াতে হবে, যেটা রাজ্য এবং কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আলোচনা করে নতুন আইন এনে কিন্তু এটাকে রোখা সম্ভব নয়। অরিন্দম বাবু, কিন্তু এটাই তো সব জায়গায় এই মুহূর্তে বক্তব্য বা সাধারণ মানুষের আবেদন বলুন, বারবার করে যে কথা বলছেন, অর্থাৎ জাস্টিস এবং দ্রুত, এই কথাটাই তো বারবার বলছে। কোথায় দাঁড়িয়ে প্লিজ অরিন্দম বাবু আমরা আলোচনায় আসবো এই নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিল পাশ করানোর বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আরো একবার শোনাবো। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রাজা গোপাল ধর বাবু, সংবিধান এক্ষেত্রে মূলত কি বলছে, খুব সংক্ষেপে প্লিজ। না দেখুন, যে স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেশন, তো তারা তো আইন পাস করতেই পারে, কিন্তু আইন পাস করলে তো হবে না, সেটা রাজ্যপালের অনুমোদন লাগবে। এবং যদি প্রেসিডেন্সিয়াল অ্যাকসেন্ট পাওয়া যায়, প্রেসিডেন্সিয়াল সম্মতি পেয়ে গেলে, তাহলে 254(2) ধারা, যেটা কেউ একজন বললেন, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের আইনের সঙ্গে আর একটা এর কিন্তু কেন্দ্রের আইনের উপরে যেতে পারে। কিন্তু যাই হোক, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, রাজ্য যেটা চাইছে যে সবকিছু তথ্য লোপাট করে দিয়ে একজনের ফাঁসি দিয়ে বুঝিয়ে দেওয়া যে আমরা ধর্ষণের ব্যাপারে কতটা স্ট্রিক্ট, কিন্তু ধর্ষণ যারা কেউ করালো কিনা, তাদের কোনো ধরনের, হ্যাঁ এটা কি অ্যারেঞ্জ কিনা, সেটা প্ল্যান কিনা, সেটা কি কেউ অর্গানাইজ করেছে কিনা, তদন্ত চলছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এতগুলো দিন হয়ে গেল, সিবিআই কেন অ্যারেস্ট করলো না সন্দীপ ঘোষকে। সত্যজিৎ বাবু, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সময়সীমা, তদন্ত প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে এটা সুবিধাজনক, অসুবিধাজনক, সম্ভব কিনা? সম্ভব নয়,
এক নম্বর ছোট ছোট করে বলছি। 2 নম্বর হচ্ছে আমি রেপ উইথ মার্ডার কেস করেছি, পারভিন 5 বছরের মেয়েকে রেপ উইথ মার্ডার কেস করেছি, অনেক কোনো কেস করেছি, সেগুলো তাদের ক্যাপিটাল পানিশমেন্টও আমি করে দিয়েছি। কিন্তু ডিজিটাল যে আমাদের যে এভিডেন্সগুলো আছে, যেগুলো সিএফএসএল সেন্ট্রাল ফরেন্সিক থেকে আনতে হবে। সত্যি বাবু সঙ্গে থাকুন, আপনি বললেন সম্ভব নয়। সমীর দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেছিলাম আবারও আপনার সামনে। দেখুন, আবার ওই একটা কথাই ঘুরে ফিরে আসবো, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। উনি যেটা কথাটা বললেন, যেটা আপনারা শোনালেন, আমরাও দুপুরে শুনেছি, সেটা হচ্ছে 10 দিনের মধ্যে উনি বিলটা পাস করাবেন। আইনে কি লেখা থাকবে সে তো বিলটা যখন বেরোবে, প্লেস হবে বিধানসভায়, তখনই তো আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। তার আগে তো জানা যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, কেউ একজন বললেন, যারা ওই বিশিষ্ট অতিথিরা আছেন তাদের মধ্যে, যে অনেক এভিডেন্স লোপাট হয়ে যাবে। 10 দিন তো হয়ে গেছে, সিবিআই এসছে, বেশি হয়ে গেছে। 10 দিন কেন, প্রায় 12-14 দিন হতে চললো। তা তারা কেন তদন্তটাকে গতি বাড়াচ্ছেন না? আমার প্রশ্ন এটা। এটা তো রাজ্য সরকারের ব্যাপার নেই, এটা তো সিবিআই। রাজশ্রী, চুরি করা ছাত্র পরিষদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে 10 দিনের মধ্যে উনি ফাঁসি দেবেন, এখন উনি বলছেন যে না 10 দিনের মধ্যে বিলটা আনবেন। ওই আমি নই যেটা বলছেন, কামদুনির সবার কাছে ভিডিওটা আছে। যখন কামদুনির জনরসটা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, ভিডিওটা চালান, তাহলে 2 2 4 হয়ে যাবে, মিলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি শুধু কথা বলছি, এই যে এখন বলে সিবিআই কেন করতে পারছে না, সুপ্রিম কোর্টে পরিষ্কার দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। সুপ্রিম কোর্টের জজ সাহেব বলেছেন 30 বছরে আমি এরকম কোন রাজ্য সরকারকে পুলিশকে কেস করতে দেখিনি এরকম ভাবে। 3rd ফ্লোর ভাঙচুর হয়েছে, যে স্টেট গভর্নমেন্টের হসপিটাল, যেখানে দাঁড়িয়ে নাকি কেউ ওপরে খাবার দিতে, ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি করতে যেতে পারে না, সঞ্জয় রায় থেকে আরম্ভ করে সবাই সেখানে মনের আনন্দ উপরে উঠে যায়। একদম খুব সংক্ষেপে বলছি, আমার তদন্তকারী সংস্থার কাছে আবেদন, একজন বাংলার নিবাসী হিসাবে, প্রতিটি কেসে, সেটা চিটফান্ড থেকে আজকে যে ঘটনা ঘটেছে, এই তথ্য প্রমাণ লোপাটের তথ্য এনে আপনারা কেন্দ্রীয় শাসক দলের নির্দেশে এই রাজ্য সরকারের শাসক দলকে আর বেল আউট করবেন না। বাংলার মানুষ নিষ্পেষিত, পায়ের তলায় এরা পাড়িয়ে মেরে ফেলছে বাংলার মানুষকে। এই তথ্য প্রমাণের লোপাট আজকে বহু প্রশাসনের বসে আছে, বহু প্রশাসনের মাথায় লোক বসে আছে যাদের ভিতরে থাকার কথা। ওই তথ্য প্রমাণের লোপাট আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক, খুব ভালো, খুব ভালো। কামদুনির মেয়েটার যেদিনকে শ্রাদ্ধ হচ্ছিল সেদিনকে কামদুনির ফুটবল মাঠে ফুটবল খেলিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা সব্যসাচী দত্ত। খিচুড়ি খাইয়েছিলেন লোককে, মানুষ ভুলে যায়নি। 15 দিন বলে এসেছিলেন আপনি 15 দিনে বিচার হবে, আজ পর্যন্ত বিচার হয়নি, ফাঁসিও হয়নি, 13 বার পিপি চেঞ্জ হয়েছে। আমি পরিশেষে একটা কথা বলি, রামকৃষ্ণকে টেনেছেন আজকে মিটিংয়ে, রামকৃষ্ণ কথামৃত গোখরো সাহেব, শেষ কথা রামকৃষ্ণের আপনার চৈতন্য হোক, এটাই আমি বলছি। বাংলার মা বোনেরা যেভাবে রাস্তায় বেরিয়ে পড়ছেন, এরপরে যদি চৈতন্য না হয়, এরপর আপনাকে গদি ছাড়তেই হবে, কারণ তখন যদি আপনার চৈতন্য হয়, আপনি এই রামকৃষ্ণ কথামৃত থেকে শিক্ষা নিন, আপনার চৈতন্য হোক। কারণ সাধারণ মা বোনেরা প্রতিবাদ করছে, এটাকে রাজনীতির গোলা জলে ফেলে দেবেন না। কাকে বাঁচাচ্ছেন, কাকে? ধর্ষককে যদি এই প্রধান আসামি বলে ফাঁসি দিয়ে দাও, আজকে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস, যাদবপুরের স্বপ্নকে মনে আছে? ব্যক্তিগত ব্যক্তির নাম নয় প্লিজ। রাজশ্রী, বিং আ রেসপন্সিবল পলিটিশিয়ান, এটা তোমার জানা উচিত। সমিতা প্লিজ, সমিতা প্লিজ, সমিতা প্লিজ, একটা শব্দ, সমিতা প্লিজ, সমিতা আপনি বলুন, আপনি বলুন প্লিজ, আপনি বলুন। সেটা হচ্ছে, আমি একটা কথাই বলবো, রাজনীতি করবেন না। এখানে একটাই কথা বলবো, মৃতদেহ নিয়ে রাজনীতি করবেন না। রাজনীতির ঊর্ধ্বে উঠে বারবার করে কিন্তু প্রশ্ন শুধু নয়, আবেদন, নিবেদন এবং তারই সঙ্গে দাবি, বিচার চাই। অপেক্ষা করছি আমরাও। আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণমনর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। দিচ্ছি একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান শুভদীপ এবং শুক্লার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।